গ্রামে থাকাকালীন বর্ষাকালে বাবার দোকান বন্ধ থাকত বেশিরভাগ সময়। বনগাঁ থেকে আরও কিছুটা দূরে মধুপুরে এখনো অধিকাংশ জায়গাতেই ইলেকট্রিসিটি আসেনি। এখনো অপুদের কলকাতা আসার অনেক দেরি। অপু একেবারেই শিশু। ফুটবল পাগলামো তখনও দানা বাঁধেনি, কিন্তু সেই সব চিহ্ন স্পষ্ট আছে। একটা ছোট্ট ছেঁড়া বলে কাপড় জড়িয়ে সেটা কি লাথি মেরে কাটায় সারাদিন। চুল কাটার কাজ করে যারা, তাদের থেকে এমনিতেই একটু ডিস্টেন্স বজায় রাখতে হয়। সেইটা চাই বা না চাই রাখতে হয়। এটাই নাকি হয়ে এসেছে। আর গ্রামের লোকজন কেউ এই ঝড় বৃষ্টি মাথায় করে এত দূর ঠেঙিয়ে আসবে না। গরমকাল চলে যাওয়া মানেই বাড়িতে টানাপোড়েন শুরু হয়ে যায়। দোকানে লোকজন আসা কমে যায় একটু একটু করে। বাবার মুখটা অন্ধকার থেকেও আরো অন্ধকারে ডুবে যায়। পুজোর সময়গুলোতে কেমন যেন গোহরের মতো লাগে বাবার চোখের নিচগুলো। দোকানের ঝাঁপ বন্ধ করে তখন মাঠে যায়। যা ঘাস পাতা বিক্রি করতে পারল, যেইটুকু যা টাকা আসতে পারে, সেই সব কিছু নিয়েই আসে বাবা। সারাদিন ধরে জলের মধ্যে পা ডুবিয়ে রেখে রেখে পায়ে হাজা হয়ে যায়। মাঠ থেকে বাজার হয়ে নিয়ম মাফিক কয়েকটা গালাগাল খেয়ে যতক্ষণে বাবা বাড়ি আসে ততক্ষণে অপু ঘুমিয়ে পড়েছে। মাথার কাছে একটা ভাঙাচোরা হাত পাখা দিয়ে আনমনা হয়ে হাওয়া দিয়ে যাচ্ছে মা। মায়ের নাম এখন আর মনে পড়ে না অপুর। উনুনে ছ্যাঁকা লেগে লেগে আঙুলের ডগাগুলো শক্ত হয়ে গেছে মায়ের, কিন্তু সেই হাতেই যখন হাত বুলিয়ে দেয় তখন ঘুম চোখটা ঝুরিয়ে আসে। সারাদিন গ্রাম দাপিয়ে বেড়ানো ছেলেটা তখন ঘুমিয়ে পড়ে। বাবা বাড়িতে এসে জ্বলন্ত উনুনের কাছে পাটা ছড়িয়ে দেয়। দুর্গন্ধে ছেলেরা দূরে সরে বসে। অপু ওপাশ ফিরে শুয়ে পড়ে। একটা সময়ের পর গন্ধটা সয়ে যায়। ঘুমের মধ্যে অপু মাঝে মধ্যে পাটা ছুটতে থাকে। ছেলের টিংটিঙে পায়ের লাথি খেয়ে হেসে ফেলেন নবীন বিশ্বাস। তার মধ্যে নবীন বলতে প্রায় কিছুই নেই। বয়স তার খুব বেশি হলে 42। দেখে মনে হয় 60 পেরিয়ে গেছে অনেকদিন আগে। দাদারা দুজনেই অকর্মণ্য নয় ঠিকই, কিন্তু সেই রোজগারে খুব একটা কিছু লাভ হয় না কারোরই। কোত্থেকেই বা রোজগার হবে, পড়াশুনো জানে না। তার উপরে পাশে বসলেই সেখান থেকে উঠে যায়। থুঁকতে থুঁকতে কেমন যেন ছিমিয়ে পড়েছিল গোটা পরিবার। অপুকে খেলায় খুব একটা কেউ নিতে চায় না। এদিক ওদিক বল চলে গেলে ও কুড়িয়ে আনে, সেটুকুতেই তার আলাদাই উত্তেজনা। রোজ জিজ্ঞেস করে মাঠে গিয়ে, ও রিবু দাদা আমাকেও নাও না গো। রিবুদা অত্যন্ত বিরক্তির সঙ্গে বলে ওঠে, এই তুই যা তো, রোজ রোজ এসে বিরক্ত করে খালি। বর্ষাকালে মাঝে মধ্যেই জ্বর আসে বাবার। তখন অপু জঙ্গলে গিয়ে কেটে কুটে নিয়ে আসে কিছু। এক বর্ষা যেতে না যেতেই পায়ের পাতার উপর কেমন যেন ছোপ ছোপ দাগ হয়ে গেল ওর। ময়লা জমে জমে কালো হয়ে থাকে, তার উপর অনবরত জলে ডুবে থাকা। এরই মধ্যে আবার ওপর স্কুলে যাওয়ার কথা উঠল। না, ওদের স্কুলে যাওয়া মানা, কিন্তু স্কুলের এক মাস্টারমশাই একদিন ওদের দোকানে চুল কাটতে এসেছিলেন। অপু তখন বেঞ্চের ওপর বসে পা দোলাচ্ছে, হাঁ করে তাকিয়ে দেখছে বাইরে। ওকে দেখে চশমাটা একটু নামিয়ে জিজ্ঞেস করেছিলেন, এই ছেলে, তোর বয়স কত? অপু উত্তর দেওয়ার আগেই নবীন বলে ওঠে, এই তো সামনের মাসে 9 হবে। স্কুলে যাস না? অপু উত্তর জানে না এটার। বড় বড় চোখ নিয়ে বাবার দিকে তাকায়। বাবা বলে ওঠে, না স্যার, পড়াশোনাটা তো আমাদের আর করা হয়ে ওঠেনি কারোরই। আর থেমে গেল বাবা, কারণ মাস্টারমশাই এক হাত তুলে থামতে বললেন। তারপর অপুকে দেখিয়ে বললেন, কাল ওকে নিয়ে স্কুলে চলে আসবে, ভর্তির ব্যাপারটা আমি দেখে নেব। মাস্টারমশাই যেতেই নবীন অপুর কাছে এসে ঝুঁকে জিজ্ঞেস করল, বাবা তুই স্কুলে যাবি? তখন তো বড় বড় চোখ নিয়ে খুব শান্তভাবে মাথা নেড়েছিল অপু।
কিন্তু ভেতরে ততক্ষণে উত্তেজনার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাদিন ধরে দেখে গোসাইদের ছেলেরা স্কুলে যাচ্ছে, নিতুন ঠাকুরানের নাতিও যাচ্ছে সাইকেলে, পিঠে ব্যাগ, চকচকে সাদা জামা আর নীল হাফ প্যান্ট। মা, স্কুলে গেলে বুঝি জামা দেয়? মাকে সেই রাতে জিজ্ঞেস করেছিল অপু। অপু ছোট থেকেই দেখছে যত বড় হচ্ছে ওর মায়ের যেন তার কয়েক গুণ বেশি তাড়াতাড়ি বয়স বেড়ে চলছে। অপু বড় হচ্ছে, ও আরো জোরে দৌড়তে পারে, আরো জোরে কথা বলতে পারে, কিন্তু মা আরো বড় হচ্ছে। কিন্তু কিভাবে যেন মায়ের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো। মা একদম ধীরে ধীরে চলাফেরা করে, কথা বলে প্রায় ফিসফিস করে। এরকম ব্যালেন্সহীন ব্যাপার স্যাপারগুলো অপু ঠিক বুঝতে পারে না। অবশ্য মাথা ঘামানোর বেশি সময়ও নেই ওর। মাথায় তখন স্কুলের কথা ঘুরছে। ও মা, বলো না মা, মা বলো না। তাই হয়তো, আস্তে আস্তে বলল মা। আর তার সাথে দুপুরে খেতেও দেবে দেখবি। শুনে অপু তড়াক করে উঠে বসল। খেতে দেবে মানে? মানে মিড ডে মিল তো? আগের দিন নিতু ঠাকুরন বলছিল যে নাকি ভাত ডাল সবজি কত কিছু দেয়। ভাত ডাল সবজি 3টে পদ মিলিয়ে খাবার খেয়েছে কোনোদিন? মনে তো পড়ে না অপুর। শ্যামলের বাড়ি গিয়ে ওকে জানিয়ে আসে খবরটা। ফুটবল বগলে নিয়ে বেরিয়ে পড়ল। শ্যামল, এই শ্যামল। শ্যামল উকি মারতেই বলল, বাইরে আয়, খেলতে যাব তো। আজকে হবে না, একটু পরে বাবা আসবে, তখন পড়া ধরবে। কাঁদো কাঁদো মুখে বলল শ্যামল। কিন্তু এইদিকে অপুর নাছোড় বান্দা, আরে চল না, একটু পরেই চলে আসবো, পাশেই তো খেলবো। খানিকক্ষণ পরে শ্যামল এসে তো গেল, কিন্তু অপুর বগলে ফুটবল দেখে বলল, না ফুটবল খেলবো না, তুই খুব জোরে জোরে দৌড় দিস, আমি পারি না। আরে সে ঠিক আছে বলে হাত ধরে ওকে নিয়ে ক্ষেতের ধারে গাছতলায় বসলো অপু। বলল, কাল থেকে আমি স্কুলে যাব। শ্যামলের চোখটা চকচক করে উঠল। সত্যি? অপু মাথা নাড়তেই বলল, বাবা বলছিল ওখানে নাকি খাবারও দেয়, তোকেও দেবে। প্রথম প্রশ্নটাই কেমন যেন অদ্ভুতভাবে খাবারের সঙ্গে জড়িয়ে পেঁচিয়ে থাকে। খাবার, খাদ্য, অন্ন, কি ভীষণ অদ্ভুতভাবে প্রজন্ম নির্বিশেষে এই একটা প্রয়োজন, এই গুটি কয়েক প্রতিশব্দ একদম অতপ্রতভাবে জড়িয়ে যায় মানুষের সঙ্গে। সভ্যতার ঝা চকচকে আলোর বাইরে থাকা অস্তিত্ব হয়তো এইটুকুই যার রসদ। শ্যামলের কথার মধ্যে যেন একটা হিংসে খুঁজে পেল অপু। হিংসে কি ছিল, নাকি অপুই যেচে খুঁজতে গেল হিংসেটা? কে জানে। আপাতত সেই দিন সন্ধে অবধি এই স্কুল কেন্দ্রিক উত্তেজনাতেই দুজনের কেটে গেল। নবীন বাড়ির ফেরার সময় হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। বসুদের বাড়ির আলোয় দেখল নর্দমায় একটা ফুটবল পড়ে আছে। আগের দিন অপুটাকে দেখেছিল নবীন মাঠের ধারে বসে থাকতে। ওকে যে কেউ খেলায় নেয় না সে খবর নবীন জানে। ছেলেটার তো কোনো দোষ নেই। কোথাও গিয়ে যেন নিজেকেই অপরাধী বলে মনে হয় নবীনের। বলটা কুড়িয়ে নিয়ে ঘাসে খানিকটা মুছে নিল। সেলাই ছিঁড়ে গেছে এদিক ওদিক, কিন্তু এতেই যে অপু খুশি হবে নবীন ভালোই জানে। বাড়িতে ঢুকে হাত মুখ ধুয়ে উনুনের কাছে এসে বসল নবীন। ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, বড় মেজো এখনো জেগে আছে। সন্ধ্যার শরীরটা দিন দিন যেন আরো ভেঙে পড়ছে। স্ত্রীর দিকে তাকিয়ে আজকাল আর চিন্তা আসে না নবীনের মনে। কেমন যেন ভবিতব্য বলে মেনে নিয়েছে ও সবকিছুকে। অপুর মাথার কাছে বলটা রেখে পাটা ছড়িয়ে দিল। দুর্গন্ধে ঘর থেকে বেরিয়ে গেল বড় মেজো। ছোটটার অবশ্য ভ্রুক্ষেপই নেই। সে ঘুমের মধ্যেই বলটাকে পাশবালিশ বানিয়ে দিব্যি ঘুমিয়ে চলল।